দর্শক আপনাদের স্বাগত আমাদের টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের যে রেটিং, আন্তর্জাতিক বাজারে যে রেটিং থাকে S&P, যেটি গ্লোবাল রেটিং এজেন্সি, যারা ক্রেডিট রেটিং দিয়ে থাকে, বাংলাদেশের লং টার্ম ক্রেডিট রেটিং কমানো হয়েছে। তো এই যে কমানো হয়েছে সেটি আসলে কি মিন করে এবং এটা কেন কমানো হলো এবং এটার ফলে আমাদের কি ইম্প্যাক্ট, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যাই যে S&P, যেটি আসলে একটি আমেরিকা বেসড একটি গ্লোবাল রেটিং এজেন্সি। এই রেটিং এজেন্সি সম্প্রতি বাংলাদেশের যেই রেটিংটি দিয়েছে তাতে তারা বলছে যে লং টার্ম রেটিং, বাংলাদেশের কান্ট্রি রেটিং এটিকে বলছি আমরা, সেটি কমিয়ে B+ করা হয়েছে। তো আগে ছিল BB-। এই B+ রেটিংয়ের মানে হলো যে বাংলাদেশের যেই দেশের যে বাইরের ডেট পেমেন্টের যেই ক্যাপাসিটি, সেটিকে তারা বলছে হাইলি স্পেকুলেটিভ। মানে এটা আমরা পেমেন্ট করার মতো আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের এখনকার যে দেশের অর্থনৈতিক অবস্থা, যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, এটার কারণে আমাদের সামনের দিনে আমাদের এই ক্যাপাসিটিটা আরও কমে যেতে পারে এবং আমরা ডিফল্ট রিস্কে পড়ে যেতে পারি। এটি হলো এই B+-এর অর্থ। তো এই B+ রেটিং কিন্তু আগের যে BB- রেটিং ছিল সেটি থেকে খুব যে পার্থক্য কিছু তা নয়। এটি একই ধরনের একটি স্টেজে আছি, আমরা একটা স্পেকুলেটিভ স্টেজে আছি। এখান থেকে এটা আসলে মানে এক একটি স্টেজে আস্তে আস্তে কমতে থাকে। আপনারা জানেন এর আগে মুডিজও আমাদের একই ধরনের একটি স্টেজে আমাদের রেটিং কমিয়ে দিয়েছে। তো এই রেটিং কমানোর কারণ হলো যে আমাদের যে বেসিক্যালি আমাদের যে এক্সটার্নাল লিকুইডিটির যে অবস্থা, অর্থাৎ ডলার লিকুইডিটির অবস্থা। আপনারা জানেন যে আমাদের ফরেক্স মার্কেটে ডলার সংকট আমাদের অনেক দিন ধরেই চলছে এবং আমাদের যেই রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটি কন্টিনিউয়াসলি আমাদের কমে যাচ্ছে এবং আমাদের যে বাজেট ডেফিসিট এবং আমাদের যে রেভিনিউ, এই ইন্ডিকেটরগুলোকে নিয়ে তারা আমাদের অর্থনৈতিক যে অ্যাসেসমেন্ট করেছে, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী অ্যাসেসমেন্ট করার পর তারা আসলে আমাদের এই রেটিংটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এখন আস্তে আস্তে আরও বেশি ভালনারেবলের দিকে যাচ্ছি। আমাদের নিচে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, তারা কিন্তু আমাদের চাইতে আরও অনেক ভালনারেবল অবস্থায় আছে। আমরা এখনও আসলে মডারেট একটি অবস্থায় আছি। কিন্তু এই যে রেটিং কমানোর ফলে যেই একটা ইম্প্যাক্ট হয়, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে একটি বড় ধরনের একটি আমাদের রেপুটেশন লস হয়, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। আমরা যদি এই রেটিংটা দেখি যে আমাদের এই S&P 100টি দেশের যে রেটিং করে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 38, অর্থাৎ 38তম অবস্থার মধ্যে আছি। নিচের দিক থেকে আমরা 38তম অবস্থার মধ্যে আছি। তো তার মানে নিচে আরও অনেকগুলো দেশ ভালনারেবল অবস্থায় আছে। তো এইটার ফলে আমাদের এটা যে কারণে দিল, আমরা সেটা আগে যাই যে আমাদের যে তারা এক্সটার্নাল আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সেটা অ্যাসেসমেন্ট করার পর তারা দিয়েছে এবং একই সাথে এই রেটিংয়ের যে রিপোর্টটি, সেখানে তারা খুব স্পেসিফিকভাবে আমাদের পলিটিক্যাল যে আনসার্টেন বিষয়টি, সেটি কিন্তু মেনশন করেছে। এগুলো আসলে আমাদের ফিউচার রিস্ক, মানে আমাদের দেশের যে অর্থনীতির যে রিকভারি, আমরা যে অনেকদিন ধরে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, সেই রিকভারিটাকে বাধাগ্রস্ত করছে আমাদের যে পলিটিক্যাল যে আনরেস্ট। এবং সেখানে তারা আমাদের যে অনগোয়িং যে স্টুডেন্ট প্রোটেস্ট, সেটিকেও তারা মেনশন করেছে। সেখানে তারা বলেছে যে আমাদের 200 জনের বেশি এখানে মৃত্যু হয়েছে, এই রিপোর্টে মেনশন করা হয়েছে। এবং এটা যে আমাদের যে অপোজিশন না থাকার কারণে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে না, এই জিনিসগুলো আসলে আমাদের অর্থনীতির জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে তারা অ্যাড্রেস করেছে। কি ক্ষতি হলো বা আমাদের কি ধরনের সমস্যা হবে, সেটা যদি আমরা দেখি, যে যখন এই রেটিংগুলো আসলে আন্তর্জাতিক বাজারে, যখন আমরা বাইরে থেকে বিভিন্ন ঋণ নিয়ে থাকি, ফরেন লোন নিয়ে থাকি, আপনারা জানেন যে এখন আমাদের এই যে বাজেট ডেফিসিট, আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, এই কারণে আমাদের সরকার বিভিন্ন ডোনারদের সঙ্গে যোগাযোগ করছে, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে লোনের জন্য। তো এই যে যখন কোনো
দেশ আমাদের দেশে লোন দিবে বা ইনভেস্ট করবে, তখন তারা আমাদের এই রেটিংটাকে খুব গুরুত্ব দিবে। তো সেটি একটি বড় চিন্তার বিষয়, যে এই যে যখন রেটিং দেখবে তারা, তখন কিন্তু তারা আমাদের এখানে এখন যে আমাদের অনেক বেশি লোনের দরকার সেটা অনেকটা ডিলে করে দিতে পারে, বা তারা এটা কনসিডারেশনে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। সে কারণে আমাদের এটি একটি বড় বাধা। আরেকটি ব্যাপার যেটা আমাদের প্রাইভেট সেক্টর, এটি হলো গভর্নমেন্ট সেক্টরে। প্রাইভেট সেক্টরে আপনারা জানেন যে আমরা ইম্পোর্টাররা তাদের ফরেন কারেন্সি লোন নিয়ে ইম্পোর্ট করেন, ব্যাংকাররা তাদের এই যে এলসির জন্য, এলসি পেমেন্টের জন্য বাইরে থেকে ক্রেডিট লাইন নিয়ে থাকেন, এবং এলসি কনফার্মেশন আমরা যখন বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে তাদের করেসপন্ডিং থাকে, সেখানে তারা বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে, কোনো ব্যাংক যখন এলসি খুলে তাকে তো আসলে ফরেন একটি ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং করে তাই সেখানে এলসি কনফার্মেশন নিতে হয়। তো এই এলসি কনফার্মেশন যখন বিদেশি একটি ব্যাংক আমার লোকাল ব্যাংকে যখন এলসি কনফার্মেশন দেয়, তখন তারা কিন্তু একটি কমিশন নেয়। তো সেখানে যখন আমাদের কান্ট্রি রেটিং খারাপ হতে থাকবে, তখন এই কমিশনটা বেড়ে যাবে। এই কমিশন বাড়লে ব্যাংক কিন্তু তার নিজের ঘাড়ে নিবে না, আবার যে ইম্পোর্ট করছে তিনিও কিন্তু তার নিজের পকেট থেকে দিবেন না। এগুলো তখন আলটিমেটলি আমরা যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি সেই প্রোডাক্টের উপর এসে পড়বে, এবং সেটার ফলে আমাদের এটা আলটিমেটলি কনজিউমারের ঘাড়ে পড়বে। আমরা যে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো কিনছি, বা এই যে আমরা ইম্পোর্টেড র ম্যাটেরিয়ালস যেগুলো দিয়ে আমরা পরে এক্সপোর্ট করব, এগুলোর দাম বেড়ে যাচ্ছে, ফলে আমাদের ইনফ্লেশনের উপর একটি আঘাত পড়বে, এবং একই সাথে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, এবং আমরা যেসব জিনিস কিনছি সেগুলোর দামও অনেক বেড়ে যাবে, ফলে আমাদের দৈনন্দিন জীবনে এটা একটা ইম্প্যাক্ট পড়বে। তো এটি হলো আসলে আমাদের এই যে রেটিং যখন কমে যায়, তখন আসলে আমাদের বাইরে থেকে, আপনারা জানেন অলরেডি কিন্তু আমাদের শর্ট টার্ম লোনগুলো যেগুলো আমরা প্রাইভেট সেক্টরে নিতাম, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে অনেক বড় একটি ভূমিকা রাখতো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে হেলদি রাখার ক্ষেত্রে, সেটি আমাদের এই গত 2 বছরে বাইরে ইন্টারেস্ট রেট অলরেডি বেড়ে গেছে, যে কারণে আমাদের প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো কিন্তু সেই লোন নিচ্ছে না, প্রাইভেট বিজনেসগুলোও সেই লোন নিচ্ছে না। সেটার কারণে আমাদের ইনফ্লো অনেক কমে গেছে, এবং আমাদের লোকাল মার্কেটে ডলারের উপর চাপটা অনেক বেড়েছে। এই লোকাল মার্কেটে যারা ডলারে লোন নিয়ে তাদের ইম্পোর্ট এলসি খুলতেন, তারা এখন যেহেতু ডলারের লোনের কস্ট অনেক বেড়ে গেছে, এই কারণে তারা লোকাল কারেন্সিতে লোন বেশি নিচ্ছেন, ফলে আমাদের এখানেও আমাদের লোনের কস্ট বেড়ে যাচ্ছে। এই কারণে আপনারা দেখেন যে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তো এই ধরনের আমাদের যখন একটা অর্থনৈতিক সংকট যাচ্ছে, তখন এই হঠাৎ করে আমাদের বড় ধরনের একটি আনরেস্ট আছে, স্টুডেন্ট প্রোটেস্ট চলছে, যেটি আসলে খুব ভালোভাবে সামাল দেওয়া যায়নি, জন্য আমরা দেখতে পাই যে অনেকগুলো মানুষের মৃত্যু, যেটা সকল আমরা বিভিন্ন বিদেশি রিপোর্টগুলো, ফরেন এজেন্সিগুলোর রিপোর্টে যেটা মেনশন করা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু এই ক্রেডিট রেটিং রিপোর্টেও উল্লেখ করা হয়েছে, যেটা আসলে আমাদের বাইরের রেপুটেশন লস হচ্ছে এবং আমাদের ইনফ্লোটাকে আরও বেশি ব্যাহত করবে, যেটা আলটিমেটলি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিল্ড আপ কে আরো ব্যাহত করবে। আমরা যদি এই রিপোর্টে দেখি যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে আমাদের কন্টিনিউয়াসলি কমছে, সেটি কিন্তু অন্যতম একটি ইন্ডিকেটর আমাদের রেটিং কমিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং তারা এখানে বলছে যে আমাদের জুন শেষে আমাদের গ্রস রিজার্ভ BPM 6 অনুযায়ী, অর্থাৎ নতুন হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ 21.8 বিলিয়ন। আমরা যদি দেখি আমাদের গ্রস রিজার্ভ $21.8 বিলিয়ন, যেটি আগের বছরের জুনের থেকে 35% কমে $21.8 বিলিয়ন হয়েছে। এবং এই ফিগারটি আমাদের এখন 3.3 মান্থ, অর্থাৎ 3 মাসেরও বেশি সময়ের ইম্পোর্ট কাভার করতে পারে। তো ইউজুয়ালি আমাদের আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি দেশের রিজার্ভ থাকতে 3 মাসের ইম্পোর্টের কাভারেজ সমান আমাদের রিজার্ভ থাকতে হয় যে কোনো দেশের। এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী কিন্তু আমরা এখনও সেই পজিশনে আছি। কিন্তু এই রিপোর্টে ইন্ডিকেট করা হচ্ছে যে আমাদের যে কন্টিনিউয়াসলি যে আমাদের রিজার্ভ ফল করছে, সেখানে এই যে পলিটিক্যাল আনরেস্ট, আমাদের এইসব রিজার্ভ ফল করার জন্য যেই পলিসিগুলো নেওয়া হয়েছে, যে আপনারা জানেন ক্রলিং পেগ আমাদের ডলার রেট অ্যাডজাস্ট করার জন্য, তারপর টাইট মনিটারি পলিসি, আমাদের পলিসি রেট বাড়ানো হয়েছে, এগুলো কিন্তু আমাদের এই পলিসিগুলো যে ট্রান্সমিশন হবে ইকোনমিতে, তার আগেই যখন আবার বড় ধরনের কোনো পলিটিক্যাল আনরেস্ট তৈরি হয়, তখন এগুলো আসলে ট্রান্সমিশন ডিলে হয়, ফলে এই পলিসিগুলোর সুফল পেতে আরও অনেক দেরি
দেরি হবে, সেই জিনিসগুলো আসলে এই ক্রেডিট রেটিং রিপোর্টে বলা হয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।